সুপ্রিয় দর্শক, সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2024। এই দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর সাইফুল হক। দর্শক, কর্মক্ষেত্রে শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং পেশাগত দুর্ঘটনা ও দুর্ঘটনাজনিত মৃত্যু কমিয়ে আনার লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর উদ্যোগে 2003 সাল থেকে প্রতি বছরের 28 এপ্রিল বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক পালন হয়ে আসছে। আইএলওর সদস্যভুক্ত দেশ হিসেবে শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রের সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। আর এই প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি টেকসই উন্নয়ন, লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে 2016 সাল থেকে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসটি উদযাপন করছে বাংলাদেশ। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া কর্মক্ষেত্র ও কর্মপরিবেশে শ্রমিকদের প্রয়োজনীয়তা এবং সুরক্ষার বাস্তবতায় পরিবর্তন এসছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার বহুমাত্রিক পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে, অনেক পরিকল্পনা বাস্তবায়নও করেছে। সরকারের এসব উদ্যোগে দেশের অনেক শিল্প প্রতিষ্ঠান এবং কারখানা আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে। তবে বেশ কিছু খাতে শিশুশ্রম শূন্যে নামিয়ে আনা, নারীর প্রতি সহিংসতা পুরোপুরি রোধ করে তাদের জন্য আরও বেশি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর আবির্ভাবে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক শ্রমিকের কাজ হারানোর সংখ্যা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের ব্যাপক ভিত্তিক অভিঘাত সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারের উদ্যোগ নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি, রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, রয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিম খান এবং রয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি জনাব মাহবুবুল আলম। দর্শক, জানিয়ে রাখছি অনুষ্ঠানটি আয়োজনের সহযোগিতা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। যাচ্ছি মূল আলোচনায়, সরাসরি শুরুটা করতে চাই। আজকের অনুষ্ঠানের আমাদের আলোচকদের মধ্যে রয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি। আপনাকে দিয়েই যে প্রশ্নটি আমরা আপনার কাছে রাখতে চাই, বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায়, বিশেষ করে তাদের পেশাগত স্বাস্থ্য ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে যে অঙ্গীকার করেছে তা নিয়ে আপনার মন্ত্রণালয়ের পরিকল্পনার যদি একটু আমাদের বলতেন। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, বেশ কিছু প্রকল্প, যেমন শ্রমিকদের ডাটাবেস তৈরি বিষয়ক প্রকল্প লিমস, ডিজিটাল পদ্ধতিতে শ্রমিকদের ব্যবস্থাপনা, শ্রম বাজারে তথ্য বিশ্লেষণের একটি সমন্বিত ব্যবস্থা তৈরি এবং নিবন্ধিত শ্রমিক মালিকদের সকল ডাটা একটি কেন্দ্রীয় ডাটাবেস সংরক্ষণের মাধ্যমে শ্রমিকদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিতে জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর বাংলাদেশ লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালুকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। ইতিমধ্যে এনআইডি ভেরিফাইড 6 লক্ষাধিক মানুষের এনআইডি ভেরিফাইড করা হয়েছে। এই প্রকল্পটি চলমান। এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকের পেনশন স্কিম, রেশনিং স্কিম, সামাজিক নিরাপত্তা স্কিমের সুবিধাপ্রাপ্ত হবেন। এখানে আমরা আরও যেগুলো করছি, এখানে আমরা ডিসেন্ট ওয়ার্ক, শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে আমাদের বিভিন্ন গৃহীত উদ্যোগ রয়েছে। এখানে নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট আমরা গ্রহণ করেছি। শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটির মাধ্যমে শ্রমিকদের কল্যাণে আমরা তাদের স্বাস্থ্য সুরক্ষা সব কিছু আমরা নিশ্চিত করছি। এখানে একটি অ্যাপসের মাধ্যমে শ্রমিকদের সব কিছু এই ডাটাবেসের মাধ্যমে আমরা দেখব যে শ্রমিকরা কর্ম হারাবে তাদেরকে আবার যেন
আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এ ধরনের সিস্টেম আমরা এভাবে করে রাখছি। এরপরও আমরা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে, যেমন তাদের দুর্ঘটনাজনিত, মৃত্যুজনিত বা তাদের সন্তানদের লেখাপড়া বা তাদের পারিবারিক অসচ্ছলতার জন্য আমরা বিভিন্নভাবে আমার মন্ত্রণালয় থেকে আমরা তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে থাকি। কিছুদিন আগে আমি বিজিএমইর অডিটোরিয়ামে একটা বিশাল একটি সভা হয়েছে শ্রমিকদের নিয়ে, শ্রমিক মালিকদের নিয়ে। এখানে আমরা প্রায় আমার মন্ত্রণালয় থেকে 5 কোটি টাকার উপরে চেক বিতরণ করেছি। তা আমরা কাজ করে যাচ্ছি। এরপরও আমরা আরেকটা আপনাদেরকে একটি সুখবর দিতে চাই। আমার মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান, এখানে শ্রমের কার্যকারিতা থাকলেও কর্মসংস্থানের কোনো কার্যকারিতা নেই। সেই লক্ষ্যে আমরা এই শ্রম কর্মসংস্থানের আরেকটি অধিদপ্তর আমরা সৃষ্টি করছি। এই অধিদপ্তরের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে যা যা করা প্রয়োজন, এখানে ইনস্টিটিউট বা তাদের প্রশিক্ষণ বা তাদের ভালো মন্দ দেখভাল সব কিছু এই অধিদপ্তর এই সৃষ্টি হলে পরে এই শ্রমিকরা আরও বেশি উপকৃত হবে এবং তাদেরকে আমরা আরও বেশি সহায়তা দিতে পারবো। আমরা কাজ করছি। আপনারা জানেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেছেন। আমরা চাই প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। আজকে শ্রমিকদের পিছিয়ে রেখে আমরা যদি এগিয়ে যাই, আমার মনে হয় এটা দেশের জন্য কল্যাণকর হবে না এবং এটা সম্ভব নয়। তাই শ্রমিকদের সাথে নিয়ে যেন আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেভাবে আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করছি। এখানে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রূপকল্প 2021 ইনশাল্লাহ বাস্তবায়িত হয়েছে। আমাদের 41 সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক বঙ্গবন্ধু যে বাংলাদেশ চেয়েছিলেন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা, আমরা ইনশাল্লাহ 41 সালের মধ্যে আমরা বাস্তবায়ন করব। এবং স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী তার এরপরও আপনার মিলেনিয়াম গোল 100 বছরের মহাপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন। আমরা লক্ষ্য স্থির করে এগোচ্ছি। লক্ষ্য ছাড়া কোনো জাতি এগোতে পারে না। আমাদের লক্ষ্য স্থির না থাকলে আমরা এগোতে পারবো না। সেই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী যে লক্ষ্য দিয়েছেন আমাদেরকে, সেভাবে আমরা কাজ করছি। আর আমি মনে করি আমি এখানে একটি চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছি। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি শতভাগ সততা দিয়ে এবং আমার নিষ্ঠা দিয়ে আমি এই মন্ত্রণালয়কে যতদূর এগিয়ে নিয়ে যাওয়া যায় ইনশাল্লাহ আমি ততদূর। এখানে আমার সচিব মহোদয় রয়েছে, উনি অত্যন্ত ভালো মানুষ এবং আমার ডিজি ডাইভ দল এরা খুব ভালো মানুষ। সবাই ভালো একটি টিম আমি পেয়েছি। আমার মনে হয় তাদেরকে নিয়ে আমার মন্ত্রণালয়কে আমি স্মার্ট একটি মন্ত্রণালয় ইনশাল্লাহ করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই প্রত্যাশা আমরাও রাখি। এবারে যেতে চাই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন আপনার কাছে। যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2024 উদযাপন সম্পর্কে আমাদের দর্শকদের যদি একটু বলেন, এবং একই সাথে আসলে আমরা পেশাগত স্বাস্থ্য ও সেফটি বলতে আমরা কি বুঝবো, এটা যদি একটু দর্শকদের জন্য বলেন। ধন্যবাদ। দেশব্যাপী পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের জাতীয় স্বাস্থ্য নীতিমালা, শিল্প স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী 2016 সালের 28 এপ্রিল প্রথম এই দিবসটি পালন করা হয় এবং পরবর্তীতে প্রতি বছর 28 এপ্রিল এই জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবসটি উদযাপন করা হয়ে থাকে। এবং এটি শুধু উদযাপন না, এটির লক্ষ্য হলো যাতে একটি কারখানা বলেন, ওয়ার্কশপ বলেন, শ্রমিক বলেন, যেভাবেই আমরা বিবেচনায় নেই, তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা এবং পেশাগত স্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করা। এবং এই পালনের আর একটা উদ্দেশ্য হলো এটি যেন আমরা একটা ওই যে এই যে পেশাগত স্বাস্থ্য সেফটি যে বিষয়টি, এটি যেন একটা নিয়মাবলী নিশ্চিত করার যে নিয়মাবলী, এটি যেন আমরা একটা রুটিন হিসাবে গ্রহণ করি, এটি একটা উদ্দেশ্য। এবং এটি সারা বাংলাদেশের সকল জেলা বিভাগে পালিত হবে এবং এর অংশ হিসাবে আমাদের
এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন এবং আমাদের এফবিসিসি এর প্রেসিডেন্ট মহোদয় রয়েছেন। এখানে আমাদের একটা অনুষ্ঠান হবে এবং যার মাধ্যমে সারা বাংলাদেশ জানতে পারবে যে আমার বাংলাদেশের শ্রমিক মালিক সরকার পক্ষ কিভাবে কি করছেন এবং কিভাবে শ্রমিকের সেফটি এবং পেশাগত স্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করছেন। এখন যে বিষয়টি আসছে যে পেশাগত স্বাস্থ্য বলতে আমরা কী বুঝি, পেশাগত স্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হলো যে কর্মী বা ওয়ার্কার কাজ করেন যেখানে, সেখানের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পর্যাপ্ত আলো বাতাস এবং যাতে বিশুদ্ধ পানি, পয় নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এগুলো যেন নিশ্চিত করা হয়। মানে একটা মানুষের যে ওয়েলবিং যেটা আমরা বলে থাকি সাধারণ মানুষের, কর্মী হিসেবে এটা তারও প্রাপ্য। এবং সুখের বিষয় হলো আমাদের বাংলাদেশের যে যারা এমপ্লয়ার্স ফেডারেশন রয়েছে এবং মালিক পক্ষ রয়েছে, মানে যারা এই কারখানা ইন্ডাস্ট্রি চালান, তারা খুবই এ বিষয়ে আন্তরিক এবং তাদের পক্ষ থেকে এটি নিশ্চিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং আমাদের সরকারের তরফ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর সেফটির যে বিষয়টি সেটি হলো একটা ভবন নির্মাণ থেকে শুরু করে কারখানার ভবনটির যথা নিয়মে ডিজাইনে এবং সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে নির্মাণ করা হয়েছে কিনা সেটি দেখা হয়। এবং আমাদের এখানে যে অগ্নি নির্বাপক যন্ত্র এবং কেউ যদি আহত হয় তাকে ফার্স্ট এইড এবং যাতে দ্রুত সেখানে মানে রিমেডিয়াল মেজারটা নেওয়া যায়, এই বিষয়গুলো নিশ্চিত করার বিষয়ই লক্ষ্যেই এই সেফটি বিষয়টি বিবেচনা আনা হয়। এবং এটি নিশ্চিত করার জন্য আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের আইজি মহোদয় এখানে রয়েছেন, তার বিশাল কর্মী বাহিনী রয়েছে। আমরা সবাই সমন্বিতভাবে চেষ্টা করছি যাতে এই বিষয়টি নিশ্চিত করা যায়। ধন্যবাদ অসংখ্য শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন আপনাকে। যেতে চাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিম খান আপনার কাছে, যে প্রশ্নটা দিয়ে আসলে আমি আলোচনাটা শুরু করতে চাই যে এই দিবসের প্রতিপাদ্য আমরা বলছি সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ। এই তিনটা প্রত্যয় আমরা এখানে দেখলাম, একটু যদি আপনি আমাদেরকে ইন্টারলিঙ্ক করে বলেন এবং একই সাথে আপনাদের কাজের জায়গাটা যদি একটু বলেন। মন্ত্রী মহোদয় বলেছেন, একই সাথে সচিব মহোদয় বলেছেন, আমরা একটু দর্শকদের জন্য শুনতে চাই কিভাবে আসলে এই আপনার বডিটা ওয়ার্ক করে। না, ধন্যবাদ। আমি একটু পিছনের দিকে যেতে চাই। বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার সেটি যদি আপনি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে সরকারের অগ্রাধিকারগুলো খুবই সুনির্দিষ্ট। যে কর্মসংস্থান তৈরি করা, যে অগ্রগতি সাধিত হয়েছে, অর্থনৈতিক যে উন্নয়ন আমরা ইতোমধ্যে অর্জন করেছি, এটিকে সাস্টেনেবল করার জন্য এখন আমাদেরকে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। একই সাথে আপনি জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আজ বিশ্ব পরিমণ্ডলে স্বীকৃত। আমরা 2026 সালে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নীত হতে যাচ্ছি। সব মিলিয়ে বিশ্বে বাংলাদেশের পরিচয়ের বা ইমেজ কিন্তু অনেক উজ্জ্বলতর হয়েছে এবং এটি সম্ভব হয়েছে সরকারের সাস্টেইনড পলিসি স্ট্র্যাটেজির প্রপার ইমপ্লিমেন্টেশন করার কারণে। এই জায়গা থেকে আপনি যদি লক্ষ্য করেন যে শিল্পের বিকাশ ঘটছে, জিডিপিতে আগে যে হারে শিল্পের বিনিয়োগ ছিল সেটি বেড়েছে। আজকে এফবিসিসি এর প্রেসিডেন্ট এখানে আছেন। বাংলাদেশে উদ্যোক্তাদের যে ভলিউম বেড়েছে এটি শুধুমাত্র একটি দুটি সেক্টরে সীমাবদ্ধ নয়, এটি বহুমাত্রিক হয়েছে এবং বিশ্ব পরিমণ্ডলে প্রায় 200-র মতো দেশ এবং অঞ্চলে আমাদের পণ্য কিন্তু রপ্তানি হচ্ছে। সব কিছু মিলিয়ে আজকে বাংলাদেশের পরিচয়টা নতুন। আজকে বাংলাদেশের যে রূপ দেখতে পাচ্ছি এইটি হচ্ছে একটা উজ্জ্বলতর রূপ এবং এটি সম্ভব হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা গড়ার প্রত্যয় ছিল, স্বপ্ন ছিল, সেটিকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস বর্তমান সরকার গত কয়েক বছর ধরে সুনির্দিষ্ট নীতি কৌশলের সুনির্দিষ্ট বাস্তবায়নের কারণে আপনি লক্ষ্য করে থাকবেন যে কর্মক্ষেত্রেও কিন্তু এক ধরনের ডাইভার্সিফিকেশন ঘটেছে। ফলে সেখানে ঝুঁকির মাত্রাও বেড়েছে, ঝুঁকির প্রকারও বেড়েছে। আমাদের সচিব মহোদয় যেটি বলেছেন যে একটি কারখানায় বা একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা, এর পরিবেশগত প্রভাব সব কিছু সুরক্ষা করার জন্য আমাদের ডাইভ থেকে আমরা কিন্তু নিয়মিতভাবে পরিদর্শন কার্যক্রম করে থাকি। এবং যে কথাটা আমি একটু বলতে চাই এখানে যে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে এর যেই বৈচিত্র্য ঘটছে এটাকে আমাকে সাস্টেইন করতে হলে আমাকে কিন্তু টেকনোলজির ব্যবহার বাড়াতে হবে।
যে কারণে আপনি যে প্রতিপাদ্য নিয়ে প্রশ্নের অবতারণা করেছেন সেই প্রতিপাদ্যের মধ্যেই লুকিয়ে আছে যে এখন আমি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে তাল মিলিয়ে আমার যে পরিবীক্ষণ এবং পরিদর্শন কার্যক্রম সেটিকে আর উন্নততর পর্যায়ে নিয়ে যাচ্ছি, যে কারণে সম্প্রতি গত কয়েক বছর ধরে আমরা লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন নামে একটি সফটওয়্যার চালু করেছি, যেখানে আমার শ্রম পরিদর্শকগণ প্রতিটি জেলা উপজেলায় অনলাইনে সে তার পরিদর্শন কার্যক্রম করে এবং অনলাইনে সে তার রিপোর্টটা প্রডিউস করতে পারছে এবং আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারছি যে আমাদের দেশে কারখানা এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় যে সকল বিষয়গুলো সরাসরি সম্পৃক্ত সেইগুলোকে আমরা প্রপারলি পরিবীক্ষণের আওতায় মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের সহযোগিতায় বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছে। সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আমি করতে চাই, সেটি হচ্ছে আপনি যেই পরিদর্শন এবং যেই আপনার পরিবীক্ষণের কথা বললেন এর মধ্যে যদি ব্যত্যয় আপনারা দেখেন সেই ক্ষেত্রে আসলে আপনারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের পরিদর্শন কার্যক্রমের কয়েকটি পর্যায় আছে। যখন আমরা পরিদর্শনে যাই প্রাথমিকভাবে আমরা যে অসঙ্গতিগুলো চিহ্নিত করি সেইগুলো নিয়ে আমরা কারখানা মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে একটি সভায় মিলিত হই এবং সেখানে আমরা তুলে ধরি যে আপনার এই ব্যত্যয়গুলোকে সংশোধন করা প্রয়োজন, যেটাকে আমরা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান বা সংক্ষেপে ক্যাপ বলি, এবং সে ক্যাপকে আমরা তাদের হাতে তুলে দিই, তারা স্ব উদ্যোগে এইগুলোর আপনার যে ঘাটতিগুলো আছে এইগুলো পূরণ করার জন্য পদক্ষেপ নেবেন। তারপরে আমরা নির্ধারিত কিছু সময়ের পরে 1 মাস 2 মাস 3 মাস পরে আমাদের পরিদর্শন কার্যক্রম আবার সেখানে নিয়ে যাই এবং আমরা দেখতে পাই যে এর মধ্যে তিনি কি অগ্রগতি সাধন করেছেন। ক্যাব যখন সম্পূর্ণ বাস্তবায়ন হয়ে যাবে তখনই কিন্তু আমার কারখানা শোভন কর্মপরিবেশের একটি মডেল হিসাবে পরিচিত হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন বর্তমানে পৃথিবীতে বাংলাদেশে অনেকগুলো কারখানা বিশ্ব মানদণ্ডেরও অনেক উপরে আছে এবং এটি সম্ভব হয়েছে একেবারেই আমি বলবো যে দীর্ঘদিন ধরে সুনির্দিষ্ট কর্মকৌশল বাস্তবায়নের ফলস্বরূপ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ফিরবো আপনার কাছে, এবারে যেতে চাই এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। আপনাকে স্বাগত। আরও একবার আপনাকে যেই প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এই শ্রমিকদের অধিকার, বিশেষ করে তাদের পেশাগত সেফটি এনশিওর হচ্ছে কিনা, মালিক পক্ষগুলো সেটি ঠিকমতো বাস্তবায়ন করছে কিনা, সেটি আসলে নিশ্চিতকরণে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে আজকে মাননীয় মন্ত্রী, সচিব এবং হাজি মহোদয় খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন। যেটা আপনি জানেন যে যখন এই হাশেম ফুড প্রোডাক্টসের একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হলো, এরপরে কিন্তু মানে প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা আমাদের অ্যাডভাইজার টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার প্রাইভেট সেক্টর সালমান এফ রহমানের নেতৃত্বে একটা কমিটি গঠন করে দিয়েছেন এবং সেটা এফবিসিআই তার একজন সদস্য। ওটার মাধ্যমে কিন্তু আমরা এফবিসিআই থেকে এখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান আছে সবগুলিকে কিন্তু আমরা পরিদর্শনের আওতায় এনেছি। এর মাধ্যমে আমরা প্রায় 9000 ফ্যাক্টরি আমরা কিন্তু পরিদর্শন করেছি একটা টিম, এবং সেখানে আজিজ মহোদয় যে কথাটা বললেন সেটাই আমরা কাজ করতেছি। যদি কোথাও কোনো ব্যত্যয় থাকে সেটাকে আমরা প্রথমে তাদেরকে কথা বলে তাদেরকে চেষ্টা করছি এজেন্টে এখান থেকে বেরিয়ে আসার জন্য। এখন মোটামুটি একটা কমপ্লায়েন্সের সময় এসে গেছে। আপনি দেখেন বাংলাদেশের শ্রমিকেরা, আমি বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি আপনি একটু দেখেন, কমপ্লায়েন্স ফ্যাক্টরি বলতে গেলে অলমোস্ট ম্যাক্সিমাম 98% কিন্তু কমপ্লায়েন্স ফ্যাক্টরি। ওয়ার্ল্ডের 10 টপ অফ দ্য কমপ্লায়েন্স ফ্যাক্টরি এবং ভালো ফ্যাক্টরি তার মধ্যে 9 ইন বাংলাদেশ, সার্টিফাইড ISO সার্টিফিকেট গ্রিন ফ্যাক্টরি অল ইন বাংলাদেশ। কাজে আমরা বিশ্বের সাথে, চায়না, ভিয়েতনামের সাথে আমরা কম্পিটিশন দিয়ে কিন্তু কাজ করতেছি। সেখানে আপনি দেখবেন আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে উন্নত খাদ্য, উন্নত চিকিৎসা, উন্নত স্বাস্থ্য, উন্নত বাসস্থান সবগুলো কিন্তু শ্রমিকদের জন্য, এবং শ্রমিকেরা যাতে তার ফুডটা ভালো ফুড পায় সারাদিনের, সেটাও কিন্তু মালিক পক্ষ এখন দিচ্ছে। এখন মালিক পক্ষর একটাই টিম ওয়ার্ক করতেছে যাতে আমাদের শ্রমিকেরা ভালো থাকলে তার কারখানা ভালো থাকবে। এটা কিন্তু মালিকদের এখন একটা
নিজেদের মধ্যে একটা সচেতনতা কিন্তু আপনার অনুমতি সাপেক্ষে আমি একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করতে চাই। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে আমরা দেখছি এক ধরনের রিমার্কেবল একটা অ্যাচিভমেন্ট হয়েছে, বিশেষ করে সাস্টেইনেবল গ্রিন অনেক কমপ্লায়েন্স ইস্যু, কিন্তু বাকি সেক্টরগুলোতে আমরা সেটা দেখলাম না। না, বাকি সেক্টরগুলোতে আপনাকে বললাম একটু আগে যেটা যে ঘটনাটা হাসিমপুরে হয়েছে, তার পরবর্তীতে প্রত্যেকটা জায়গায় যে স্টিল মিলে অথবা আমাদের ফুড অ্যান্ড বেভারেজে অথবা লাইট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সব জায়গায় কিন্তু আমরা ওই কমপ্লেক্সটা কিন্তু নিয়ে যাচ্ছি। কোথায় কোন জায়গাতে তার ডিফেক্ট, কোন জায়গাতে তার ফল্ট, ওই ফ্যাক্টরিতে কমপ্লায়েন্সের আন্ডারে আসে। এবং আমরা এখন আরও বলতেছি, শুধুমাত্র যে ব্যবসায়ীরা একটা বিল্ডিং করে যে তার ওখানে একটা কারখানা করছে, ফার্স্ট জেনারেশন হইতেই পারে, ফার্স্ট জেনারেশন এটা হয়েছে, বাট এখন কিন্তু সেকেন্ড জেনারেশন। এখন কিন্তু এই যে আমাদের মন্ত্রী মহোদয় বললো যে আমরা শুধুমাত্র যে বিল্ডিংটা হবে সেই বিল্ডিংটাও কিন্তু এখন কমপ্লায়েন্সে আসবে। এখন রেগুলেটরি বোর্ডও কিন্তু অনেক কমপ্লায়েন্সে চলে আসতে হবে। চাইলে রেগুলেটরি বোর্ডে তার পারমিশনটা দেওয়া, আমরাও চাই না সেভাবে দেওয়া হোক। কাজে আমরা চাই একটা কমপ্লায়েন্সের মাধ্যমে একটা ফ্যাক্টরি হোক এবং একজন সুস্থ শ্রমিক সুস্থভাবে তার পরিবেশটা পাক এবং কাজ করুক, সেটা কিন্তু আমরা চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের আরও আলোচনা শুনবো, তবে তার আগে আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরে আসছি অল্প সময় পরে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2024 উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানের সঙ্গে আছে আমি ডক্টর সাইফুল হক। এবারে ফিরছি মূল আলোচনায়। এবারে আবারও যেতে চাই মাননীয় মন্ত্রী মহোদয় আপনার কাছে। আপনি নিজেই বলেছেন আপনার আলোচনায় আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে আসলে এই দায়িত্বটি নিয়েছেন। এই দায়িত্ব গ্রহণের পর থেকে আপনি যে বিষয়টি দেখছেন, আপনাদের যে 2041-এর যে স্মার্ট বাংলাদেশের ভিশন, সেখানে যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন এবং সেগুলো ওভারকাম করার জন্য আপনারা কী পরিকল্পনা গ্রহণ করছেন। ধন্যবাদ আপনাকে আবারও। আপনারা জানেন আমরা ইতিমধ্যে 2021 সালের মধ্যে আমরা মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছি। আমরা SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেই পথে আমরা এখন হাঁটছি। আমাদের যাত্রা অনেক দূর এগিয়েছে, আমাদের আরও অনেক দূর যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যে 100 বছরের ডেল্টা প্ল্যান ঘোষণা করেছেন। প্রতিটি জাতি কোনো লক্ষ্য ছাড়া এগোতে পারে না, আমরা সে লক্ষ্যে কাজ করছি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন, এগুলো আমার মনে হয় আর বিশ্বের অন্য কোনো দেশে এভাবে এত কম সময়ের মধ্যে, আমরা একটি দরিদ্র জাতি ছিলাম, আমরা এত কম সময়ের মধ্যে এত উন্নয়ন আর অন্য কোনো দেশ অর্জন করতে পারেনি। আমার মনে হয় আমরা সঠিক পথে এগুচ্ছি, আমাদের সঠিক নেতৃত্ব আছে। আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি সঠিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা ইনশাল্লাহ আমাদের যে 41 সালের মধ্যে আমরা একটি সুখী সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত জাতির জনকের সোনার বাংলা বিনির্মাণে আমরা কাজ করছি। আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, এত সময় আমাদের প্রয়োজন হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে থাকলে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এর আগেই আমরা এই অর্জন আমরা ইনশাল্লাহ করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ অসংখ্য আপনাকে। আমি আবারও ফিরবো, এবারে যেতে চাই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন আপনার কাছে। খুব সংক্ষেপে যে প্রশ্নটি আসলে আমি করতে চাই এবং শুনতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে গত এক দশকে পেশাগত স্বাস্থ্য এবং সেফটির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিগুলো। আসলে এখানে আমাদের বেশ কিছু অগ্রগতি। প্রথম যেটা আমি বলতে পারি সেটা হলো 2013 সনে এই পেশাগত সেফটি এবং স্বাস্থ্য বিষয়ে যে নীতিমালা সেটি প্রণয়ন করা হয়েছে এবং তারই আলোকে যে আমাদের পর্যায়ক্রমিক যে আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আমরা যদি একটু বলে থাকি, বেসিক ল হলো শ্রম আইন 2006। তো এই পেশাগত জাতীয় স্বাস্থ্য সেফটি নীতিমালাটা প্রণয়নের পরে ওই সংশ্লিষ্ট বিষয়টি সংশোধনের জন্য শ্রম আইন 2006 সংশোধন করা হয়। এর পরবর্তীতে 2015 সনে বিধিমালা প্রণয়ন করা হয়।
এবং এর পরবর্তীতে আমাদের ওই যে সেফটি কমিটি এবং নিয়মিত ভিত্তিতে যে পরিদর্শন সেই কার্যক্রম করা হয়। এই বিস্তৃত ফিগারগুলো আমার এখানে রয়েছে, তো ওই ফিগার আমি গেলাম না। এবং একইভাবে আপনি যেটা জানেন যে আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যেটি করে থাকেন যে সকল শ্রেণী পেশার মানুষ যেন যার যার প্রাপ্য পান এবং ন্যায্যতার ভিত্তিতে যে সমাজে তারা বাস করতে পারেন সে লক্ষ্যে কাজ করছেন। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যেটা বললেন যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল নামে আমাদের একটা তহবিল আছে। এখানে 2014-15 থেকে অর্থ বছর থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত কয়েকটি খাতে শ্রমিক কর্মচারী মানে যারা কাজ করেছেন তাদের সন্তানদের এবং কল্যাণে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে আমি একটু বলি। সেটি হলো 3টি ক্যাটাগরিতে। মৃত 956 জন শ্রমিককে 8,31,70,00,000 টাকা দেওয়া হয়েছে এবং 26,000 ছাত্র একজনকে 122,34,43,355 টাকা দেওয়া হয়েছে এবং শিক্ষা বাবদ তাদের সন্তানদের সুবিধার জন্য এবং 1,799 জনকে দেওয়া হয়েছে 6,96,70,000 টাকা। এই বিষয়গুলো টোটালি দেওয়া হয়েছে শ্রমিক কল্যাণে, যার মোট সংখ্যাটা দাঁড়ায় 167,62,83,355 টাকা। এইটা শুধু ওই যে নন ফর্মাল সেক্টরে যারা কাজ করেন। আরেকটি হলো গার্মেন্টস সেক্টরের জন্য, সেখানের জন্য রয়েছে আরএমজি যে সেক্টরটা রয়েছে সেখানের জন্য রয়েছে কেন্দ্রীয় তহবিল। এই বিষয়টি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উল্লেখ করেছেন। এইখানে যে আমি টোটাল ফিগারটা বলি এখনই শেষ করে দিব, সেইটা হলো এখানে মৃত্যুজনিত সহায়তা, মানে যদি জীবন আল্লাহ না করে দুর্ঘটনায় মারা যান, সেখানে দেওয়া হচ্ছে 183,90,000 টাকা আরএমজি সেক্টরের কর্মীদের এবং চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে 43,08,87,000 টাকা এবং শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে 8,97,000 টাকা। মোট 235,95,87,000 টাকা। অর্থাৎ এই শ্রমিক কর্মচারী ভাই বোনদের এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণার্থে মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলি নিয়েছেন তার সুফল এখন আমরা সবাই ভোগ করছি। অসংখ্য ধন্যবাদ। এবারে যেতে চাই বিসিসিআই সভাপতি মাহবুবুল আলম আপনার কাছে। এফবিসিসিআই দীর্ঘদিন ধরেই নিশ্চয়ই সফলতার সাথে সুনামের সাথে কাজ করছে, আর মন্ত্রণালয় আরেকটি বডি, কিন্তু এই দুটো পার্টি একসাথে আসলে কিভাবে কাজ করলে আপনার মনে হয় যে আমরা যেই আজকের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ সেটি সফল হবে? থ্যাংক ইউ, আপনাকে আবার ধন্যবাদ। মাননীয় মন্ত্রী কিন্তু একটা কথা বলেছেন যে ওনারা একটা অধিদপ্তর করতেছেন কর্মসংস্থানের জন্য। আমার মনে হয় এই জায়গাটাকে এখন এমফাসাইজ দিতে হবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এইবার ম্যানিফেস্টোতে আপনি দেখেছেন 2030 সালে উন্নয়ন দৃশ্যমান বাড়বে, এবার কর্মসংস্থান 30 লক্ষ লোকের কর্মসংস্থানের কথা বলেছেন। এই যে উনি অধিদপ্তর যেটা করছেন, আমি মনে করি যে এফবিসিএস সাথে এই অধিদপ্তরের একটা যোগসূত্র থাকতে হবে এবং কর্মসংস্থান কীভাবে হয়, আমরা কি চাচ্ছি, ওনারা কি চাচ্ছেন, এমপ্লয়ার্স কি চাচ্ছেন, আর যারা এমপ্লয় দিবে তারা কি চাচ্ছেন, একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে যদি একটা সম্পর্ক লিঙ্ক আপ হয় এবং এটা যদি ফ্রম দ্য ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স এবং শ্রম কল্যাণ মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে, ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন 41 সালের মধ্যে স্মার্ট উন্নত বাংলাদেশ, স্মার্ট সিটিজেন, স্মার্ট সমাজ, এটা অবশ্যই ইনশাআল্লাহ হবে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমি আপনার কাছ থেকে শুনে রাখতে চাই, সেটি হচ্ছে আপনি যেমনটা বলছিলেন যে এই যে নতুন অধিদপ্তরটি হতে যাচ্ছে সেখানে আপনারা এক ধরনের আপনারা রিকোয়ারমেন্টগুলো দেবেন, সেই মোডালিটিটা কি হবে আসলে, আপনারা কিভাবে এই কাজটা করবেন? না, যেহেতু আমাদের কাজ কি, আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, আমরা কলকারখানা করব আর এমপ্লয়মেন্ট সেখানে আসবে। এই অধিদপ্তর আগে এটা ছিল না, কর্মসংস্থান অধিদপ্তর ছিল না, আগে ছিল কর্মসংস্থান মন্ত্রণালয়। বাট কর্মসংস্থান অধিদপ্তর যদি হয়, এটার সাথে আমার মনে হয় যে বিজনেস কমিটি কাজ করার যথেষ্ট সুযোগ আছে। বেসরকারি খাতে আমরা যে ধরনের ব্যত্যয়গুলো দেখছি, যেসব কলকারখানা করছে, আমি বলছি না যে সবাই ঢালাওভাবে করছে, তাদের জন্য আসলে আপনাদের কোনো রেগুলেটরি জবাবদিহিতা, একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা আপনারা কি কি উদ্যোগ? আপনি দেখুন লাস্ট 50 ইয়ার্স বাংলাদেশের যদি অর্জন বলি, সরকার কিন্তু আমাদেরকে পলিসি দিচ্ছে এবং ফ্যাসিলিটেট করছে, বাট যত অর্জন কিন্তু বেসরকারি খাতে। আপনি বেসরকারি খাতের অর্জনকে কোনোভাবে অর্জনকে অবশ্যই আপনি স্বীকৃতি দিতে হবে। আমি প্রথমে কিন্তু আপনাকে প্রথম প্রশ্নই বলছি, আমরা ফার্স্ট জেনারেশনের ব্যবসায়ী ছিলাম, আমরা যত্রতত্র একটা ইন্ডাস্ট্রি করেছি, কিন্তু আজকে কিন্তু আমরা একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি করতেছি। আমরা ওয়ার্ল্ডের
Best টপ factories. 10 ফ্যাক্টরির মধ্যে ইউ আর দ্য নাম্বার 9 ইন বাংলাদেশ। কাজে কিন্তু আমরা কিন্তু একটা কমপ্লায়েন্সের দিকে যাচ্ছি এবং আলটিমেটলি বাংলাদেশে কমপ্লায়েন্স ফ্যাক্টরি হবে। আমাদের চায়না +1 বাংলাদেশ, আফটার চায়না দি কান্ট্রি হুইচ মুভ ফার্স্ট দ্যাট ইজ বাংলাদেশ। এবং সেটা আমার কথা না, জেট্রোর কথা। এটাই কিন্তু আলটিমেটলি ইনশাআল্লাহ আপনারা দেখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আবারও যেতে চাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিম খান আপনার কাছে। আমি অনেকগুলো কার্যক্রম আসলে সম্পর্কে খুব সংক্ষেপে জানতে চাই। একটি হচ্ছে আপনাদের শ্রমিকদের একটা ডেটাবেজের কথা, LIMS প্রকল্প, এটি নিয়ে একটু শুনতে চাই। আরেকটি যেটি শ্রমিক ভাই বোনদের জন্য হেল্পলাইন 16357 এই কার্যক্রমটি, এবং একই সাথে শ্রম পরিদর্শন কাজটিকে আসলে মডার্নাইজ করার জন্য যে উদ্যোগগুলো আপনারা নিয়েছেন এগুলো সম্পর্কে একটু যদি আমাদের দর্শকদের বলতেন। জি ধন্যবাদ। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা একটা ডেটাবেজ তৈরি করতে যাচ্ছি, যে ডেটাবেজে আমরা আমাদের যে শ্রমিক ভাইয়ের বোনেরা আছে তাদের সকল তথ্য, তাদের স্কিল, তাদের হচ্ছে আয়ের ব্যবস্থা কি, তাদের স্বাস্থ্যের অবস্থা কি, এই সমস্ত যাবতীয় বেসিক ইনফরমেশনগুলো আমরা যে ডেটাবেসটা করতে যাচ্ছি এই মুহূর্তে এটি একটি পাইলটিং প্রকল্প হিসাবে আছে। আমরা 6 লক্ষ শ্রমিককে টার্গেট করে করছি এবং মাননীয় প্রতিমন্ত্রী যেটা বলেছেন যে পাইলটিং প্রকল্প থেকে আমরা কিছু লেসন লার্ন করব, দেন আমরা পুরোপুরি কান্ট্রি ওয়াইড এটাকে আমরা রোল আউট করব। এর মধ্যে অনেকগুলো সুবিধা থাকবে। একটা হচ্ছে তার চাকুরির নিশ্চয়তা থাকবে, সার্ভিস বই রেজিস্টার থাকবে এবং তার চাকুরিচ্যুতি যদি ঘটে সেটি সুনির্দিষ্ট রেকর্ড থাকবে, বকেয়ার কোনো তথ্য থাকলে সেটি সুনির্দিষ্টভাবে থাকবে, পেনশন এবং পেনশন দেওয়ার যে পদ্ধতি সেটিও মডার্নাইজ হবে। দ্বিতীয় যে প্রসঙ্গটি আপনি তুলেছেন সেটি হচ্ছে যে আমি কিভাবে আধুনিকায়ন করছি পরিদর্শনকে। পরিদর্শন কার্যক্রম আধুনিকায়নের একটি উদাহরণ দিই। আমরা LIMA লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি আরও 3 বছর আগে, কিন্তু এবছর থেকে আমরা এটি বাধ্যকর করেছি আমাদের যত শ্রম পরিদর্শক আছেন যে কোনো কারখানায় যান না কেন রিয়েল টাইম অনলাইন ইন্সপেকশনে মডিউলে তারা তথ্যগুলোকে আপলোড করছেন এবং আমরা আমাদের ডাইফের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে বসে আমরা দেখতে পাচ্ছি দেশব্যাপী যে পরিদর্শন কার্যক্রম হচ্ছে এর ফলে কি কি অসঙ্গতি আমরা তুলে ধরতে পারছি এবং সেইগুলোকে কারেকশন করার জন্য পলিসি লেভেলে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয়ের নির্দেশনা নিয়ে আমরা প্রতি মাসে সমন্বয় সভা করে নির্দেশনা জারি করে থাকি। সবশেষে যে কথাটা বলতে চাই, মডার্নাইজ হচ্ছে, বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। সংবিধানের যে ম্যান্ডেট, রাষ্ট্রের যে মৌলিক দায়িত্ব 14 এবং 20 অনুচ্ছেদে বলা আছে সেটির আলোকেই আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু এই কাজের সফলতা সম্পূর্ণত নির্ভর করে আমাদের 3 পক্ষের যৌথ সমন্বয়ের উপরে, শ্রমিক, মালিক এবং সরকার। যেখানে ILO থেকে এবং আমাদের বাংলাদেশে আপনি জানেন বঙ্গবন্ধু প্রায় সবগুলো কনভেনশন প্রোটোকল অনুস্বাক্ষর করেছেন, সুনির্দিষ্টভাবে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকারের ভিত্তিতেই আমরা কাজ করে থাকি। আশা করছি স্মার্ট বাংলাদেশ 2041 সালের মধ্যেই আমরা অর্জন করতে পারবো এবং স্মার্ট শ্রমিকও আমরা দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী MP শ্রমিক ভাই বোনদের জন্য কোনো পরামর্শ বা বার্তা যদি দিতে চান। ধন্যবাদ আপনাকে আবারও। বার্তা অবশ্যই দেব, কারণ এতদিন এই মন্ত্রণালয় ছিল নামে মাত্র কর্মসংস্থান। আমি এই মন্ত্রণালয়ে আসার পর আগে কোনো কর্মসংস্থান অধিদপ্তর ছিল না, এখন আমরা এই দপ্তরটি ক্রিয়েট করছি। এই দপ্তরটি ক্রিয়েটের কারণে এখানে ইনশাল্লাহ অনেক শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আমরা দেশকে এই অধিদপ্তর থেকে দেশকে আর অনেক বেশি কিছু আমরা ইনশাল্লাহ দিতে পারবো, যার কারণে শ্রমিক ভাইয়েরা উপকৃত হবে। অনেক শ্রমিক এখানে আমরা তাদেরকে ট্রেন করব, তাদেরকে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আমরা প্রোভাইড করব, যার কারণে আমি মনে করি অনেক শ্রমিক ইনশাল্লাহ এখানে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। যেভাবে আমাকে প্রধানমন্ত্রী আস্থা নিয়ে আমার উপর আস্থা রেখে আমাকে এই পদে বসিয়েছেন, সেই আস্থার প্রতিদান আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরাও সেই প্রত্যাশা রাখি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2024 উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।